bundles are scatteredly arranged in monocot plant, but in some cases in dicot plants, we can also see the scattered vascular bundles. If we see this kind of vascular bundles in dicots, then we can see that is not normal growth, that is anomalous secondary growth. কোনো কোনো ডাইকটে যদি ভাস্কুলার বান্ডেল স্ক্যাটারলি অ্যারেঞ্জ থাকে তখন সেটিকে আমরা এক্সেপশন বলবো, অ্যানোমালিস বলবো। অ্যাবসেন্স অফ ভেসেলস ইন দ্য জাইলেম, জাইলেমের একটি অন্যতম উপাদান হলো ভেসেল। অনেক সময় ভেসেলটা যদি জাইলেমে উপস্থিত না থাকে তখন সেটি আমরা বলবো সেকেন্ডারি অ্যানোমালিস সেকেন্ডারি গ্রোথ। And again, in dicot plant, we know in dicot plant, vascular bundles are arranged in ring forme থাকে dicot plant এ, বিশেষ করে dicot স্টেমে। কিন্তু অনেক সময় মনোকট প্লান্টের মধ্যেও এই ভাস্কুলার বান্ডেলটা রিং আকারে থাকতে পারে। যদি এরকম থাকে, ভিন্নতা থাকে, ব্যতিক্রম থাকে, তখনও সেটাকে আমরা বলবো অ্যানোমালিস গ্রোথ। And finally, secondary growth in monocots. মনোকটের ক্ষেত্রে মাঝে মাঝে সেকেন্ডারি গ্রোথ দেখা যায়। কেন দেখা যায় সেটি আমরা ডিটেইল আজকে আলোচনা করব। You can see the multiple cambium or cambia. Here you can see here is one layer of cambium, another layer of cambium, here another layer of cambium, and 4 layers of cambium are present. If something happens like this, then this is anomalous secondary growth. That is multiple cambium, and then multiple cambiums have different multiple functions. In the right figure, you can see the concentric cambium. There are many cambium present in vascular bundle. Here one cambium, here another cambium, here another cambium, and another cambium. These are called concentric cambium. If this kind of cambium is present in stem, then we should say that is anomalous secondary growth. ID 349 and 016. Monir and 349. 349 মিউট করো। নিক্সন মিউট কর ভাই। নিক্সন মনে হয় নাই আশেপাশে। ওকে, আমি যেটা বলছিলাম যে অনেক সময় মনোকট প্লান্টে দেখা যায় যে ভাস্কুলার বান্ডেল রিং ফর্মে থাকে, যেটি আসলে ডাইকটের একটি ক্যারেক্টার। This is the figure of rice stem and this is the wheat stem. Here you can also see the vascular bundle arranged in ring form, এভাবে গোল আকারে রিং ফর্মে থাকে। That is also exception, so it is called anomalous growth, মানে anomalous growth in stem। তার মানে মনোকট প্লান্টেও অনেক সময় ভাস্কুলার বান্ডেল কিভাবে থাকতে পারে, রিং আকারে থাকতে পারে। এখানে কিন্তু স্ক্যাটার্ড না, স্ক্যাটার্ড মানে এখানে থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, না হয়ে আসছে। হুইট প্লান্ট যে সুন্দরভাবে একদম রিং ফর্মে আছে, এভাবে যদি গোল করে যায় তাহলে এটা রিং ফর্মেই থাকবে। তাহলে এটা হলো অ্যানোমালিস গ্রোথ বলা হয় এগুলাকে। এগুলো নর্মাল বিহেভিয়ার না, এগুলো হলো এক্সেপশন। এবং বারবার আমরা বলি এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আমার এক্সেপশন দিয়ে বলা যাবে না যে মনোকট প্লান্টে ভাস্কুলার রিং ফর্মে থাকে, এটি বলা যাবে না, কিন্তু এটি দুই একটা জায়গায় এক্সেপশন থাকে। এবারে যেটি আমরা আসবো সেটি হলো, হ্যাঁ কেউ কিছু বলতে চাও? জান্নাতুন ফাইজা, ফিজা, জি না স্যার। হাত তুলছো যে দেখছি। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো বলার থাকে সরাসরি তোমরা কথা বলবে, এই জন্য তো সবাইকে আমি ফোর্সলি মিউট করে রাখিনি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মা জিজ্ঞাসা করবা, ঠিক আছে? জাস্ট আনমিউট করে জিজ্ঞাসা করার চেষ্টা করবা। এটি একটি ইম্পর্টেন্ট থিংস আমরা এখন যেটি দেখার চেষ্টা করব, সেকেন্ডারি গ্রোথ ইন মনোকট প্লান্টস। মনোকটে কেন সেকেন্ডারি গ্রোথ হয়, যদিও মনোকট প্লান্টে ক্যাম্বিয়াম থাকে না, কিন্তু তারপরেও মনোকট প্লান্টে সেকেন্ডারি গ্রোথ হয় কেন এবং এর জন্য কোন টিস্যুগুলো দায়ী। ক্যাম্বিয়াম না থাকার কারণে সেকেন্ডারি গ্রোথ কিভাবে হয় সেটি আমরা এখানে আলোচনা করব। মেইনলি আমরা যেটি আলোচনা করি যে পাম ট্রিজ যেমন আছে নারকেল, তাল, সুপারি, খেজুর গাছ, এগুলো কেন এত মোটা হয়, যদিও মনোকট প্লান্ট এগুলো, তো এদের মধ্যে তো ক্যাম্বিয়াম নেই, সেকেন্ডারি গ্রোথ হওয়ার কথা না, কিন্তু তারপরেও তারা মোটা হচ্ছে কেন, কিভাবে তাদের থিকেনিংটা হচ্ছে, এই মেকানিজমটা আমরা একটু এখানে দেখবো। যে এখানে দেখতে পাচ্ছ একটি পাম ট্রি রয়েছে, দিস ইজ এ পাম ট্রি, and if we look at the structure, internal structure, then we can see সবার উপরে যেটি থাকে শুট অ্যাপেক্স, এখানে অ্যাপেক্স থাকে। অ্যাপেক্সে কোন ধরনের মেরিস্টেম থাকে? তোমরা জানো যে অ্যাপেক্সে কোন ধরনের মেরিস্টেম থাকে? অ্যাপিক্যাল মেরিস্টেম থাকে। অ্যাপিক্যাল মেরিস্টেম থাকে। তাহলে এখানে এই ধরনের প্লান্টে আসলে মনোকট প্লান্ট, বিশেষ করে পাম জাতীয় প্লান্টগুলোতে কেন সেকেন্ডারি গ্রোথ হয়? এখানে ক্যাম্বিয়াম থাকে না, কিন্তু কেন হয়? এটি হলো যে লং প্রাইমারি
গ্রোথ। প্রাইমারি গ্রোথটা অনেক লম্বা সময় ধরে হয় এবং সব সময় চলতে থাকে এবং একটু ভিন্নভাবে হয়, যার কারণেই কিন্তু গাছটি মোটা হয় বা ডায়ামিটারে ইনক্রিজ ইন ডায়ামিটার বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এই সেকেন্ডারি গ্রোথ হওয়ার জন্য মেইনলি দুটি মেরিস্টেম দায়ী। একটি হলো অ্যাপিক্যাল মেরিস্টেম, and just beneath the apical meristem there is another meristematic tissue formed. আরেক ধরনের মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয়, এটির নাম হলো প্রাইমারি থিকেনিং মেরিস্টেম। তাহলে কি বলছি যে অ্যাপেক্সে যে মেরিস্টেমটি থাকে সেটাকে বলা হয় অ্যাপিক্যাল মেরিস্টেম। জাস্ট বিনিথ দ্য অ্যাপিক্যাল মেরিস্টেম দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ মেরিস্টেমেটিক টিস্যুস আর ফর্মড and this meristematic tissue is known as primary thickening meristem. This is a special kind of meristematic tissue, primary thickening meristem. এটি দেখতে পাচ্ছ, this is a leaf বেসের জাস্ট নিচে এই মেরিস্টেমেটিক টিস্যুটা গঠিত হয়। This primary thickening meristem is responsible for secondary growth in monocot plant. আবারও বলছি, who is the responsible for secondary growth in monocot plants or especially in palm trees? This primary thickening meristem along with the apical meristem. তাহলে কিভাবে হয় আমরা একটু যদি দেখতে চাই যে প্রাইমারি থিকেনিং মেরিস্টেম, আমরা জানি মেরিস্টেম একটি ডিভাইডেড টিস্যু, এটি ডিভিশন হয়। তো এই মেরিস্টেমেটিক টিস্যুটা পরবর্তীতে কি করে, নিচের দিকে কিছু গ্রাউন্ড টিস্যু তৈরি করে। গ্রাউন্ড টিস্যু তোমরা জানো, গ্রাউন্ড টিস্যু কোন ধরনের টিস্যু? গ্রাউন্ড টিস্যু হলো প্যারেনকাইমাটাস টিস্যু। এই প্রচুর পরিমাণে এখানে গ্রাউন্ড টিস্যু তৈরি হয়। এই মেরিস্টেমেটিক টিস্যুটা নিচের দিকে গ্রাউন্ড টিস্যু তৈরি করে। এই গ্রাউন্ড টিস্যুগুলো খুব র্যাপিডলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেহেতু অনেকগুলো গ্রাউন্ড টিস্যু এখানে হয়, এই গ্রাউন্ড টিস্যুগুলো কি হয়, দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং প্যারেনকাইমাটাস টিস্যুর মধ্যে ইন্টারসেলুলার স্পেসও থাকে। এই ইন্টারসেলুলার স্পেসগুলো বড় হতে থাকে এবং আস্তে আস্তে বিভাজিত হতে থাকে। যখন এখানে অনেক ধরনের টিস্যু তৈরি হবে এবং বিভাজিত হতে থাকবে এবং সাইজ বড় হতে থাকবে, তখন কি হবে, আস্তে আস্তে জায়গাটা প্রসারিত হতে থাকবে, মানে গাছটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। যখন এখানে কন্টিনিউয়াস ইনক্রিজ ইন সেলস, গ্রাউন্ড টিস্যু যখন ইনক্রিজ হয় তখন এটি কি হয়, অনেক জায়গা দখল করে। জায়গা দখল করার কারণে গাছটি তখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং যে এপিক্যাল মেরিস্টেমটা আছে, গ্রাউন্ড টিস্যু শুধু সরি থিকেনিং মেরিস্টেমটা শুধু গ্রাউন্ড টিস্যু তৈরি করে না, এছাড়াও প্রোক্যাম্বিয়াম টিস্যু তৈরি করে। প্রোক্যাম্বিয়াম স্ট্র্যান্ড, তোমরা জানো প্রোক্যাম্বিয়াম একটা হলো মেরিস্টেমেটিক টিস্যু, যেটি কি তৈরি করে, সেটি ভাস্কুলার বান্ডেল তৈরি করে। প্রোক্যাম্বিয়ামের কাজ হলো ভাস্কুলার টিস্যু তৈরি করা। যেখানে দেখছো যে প্রোক্যাম্বিয়াম স্ট্যান্ড কিছু তৈরি হয়েছে, এটি এপিক্যাল মেরিস্টেম এবং প্রাইমারি থিকেনিং মেরিস্টেম থেকে তৈরি হয়। এই যে প্রোক্যাম্বিয়াম স্ট্যান্ড গুলো থাকে, এগুলো প্রচুর পরিমাণে ভাস্কুলার বান্ডেল এখানে তৈরি করে। তাহলে কি কি ধরনের টিস্যু এখানে তৈরি হয়? ভাস্কুলার বান্ডেল তৈরি হয় প্রোক্যাম্বিয়াম টিস্যুর মাধ্যমে এবং গ্রাউন্ড টিস্যু তৈরি হয়। এই গ্রাউন্ড টিস্যুগুলো ইনক্রিজ হয়, নাম্বারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেলের সাইজ বৃদ্ধিপ্রাপ্ত হয়, ইন্টারসেলুলার স্পেস বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে আস্তে আস্তে এই জায়গাটি প্রসারিত হয় এবং গাছটি বড় হতে থাকে। এই হলো মোদ্দা কথা যে কি কারণে আসলে সেকেন্ডারি গ্রোথ হয় পাম ট্রিজ এর মধ্যে বা পাম ট্রি মোটা মোটা হয়। কারণ হলো, আবার বলছি, এখানে একটা স্পেশাল টাইপ অফ মেরিস্টেমেটিক টিস্যু ফর্ম করে, যেটির নাম হলো প্রাইমারি থিকেনিং মেরিস্টেম। এই প্রাইমারি থিকেনিং মেরিস্টেমটা এপিক্যাল মেরিস্টেম এবং লিফ বেসের জাস্ট নিচে তৈরি হয় এবং এটি ভিতরের দিকে প্রচুর পরিমাণে গ্রাউন্ড টিস্যু এবং ভাস্কুলার বান্ডেল তৈরি করে এবং এই গ্রাউন্ড টিস্যুগুলো প্রচন্ড পরিমাণে বিভাজিত হয়, ইনক্রিজ হয়, সাইজে বড় হয়, বড় হয়ে কি হয়, আস্তে আস্তে গাছটাকে দেয়। এখানে রয়েছে যে due to the intense and long continuing primary growth, they produce large bodies like palms. Monocot plants have two types of meristem, apical meristem and primary thickening meristem. এই কথাটি হচ্ছে primary thickening meristem is responsible for secondary growth. কথাটি very very important, যে সেকেন্ডারি গ্রোথ কেন হয় পাম ট্রিতে, বিশেষ করে কোন মেরিস্টেমের কারণে, এটি হলো প্রাইমারি থিকেনিং মেরিস্টেম। Then produces only primary body, a central column of parenchyma and vascular strand, যেটি আমরা বললাম যে অ্যাপিক্যাল মেরিস্টেম লম্বালম্বি একটি ভাস্কুলার স্ট্র্যান্ড তৈরি করে এবং প্যারেনকাইমাটাস টিস্যু কে তৈরি করে। Primary thickening meristem is responsible for main body and found beneath the leaf primaria. Primary thickening meristem divides and produces many new cells. এই নিউ সেলগুলো তৈরি হওয়ার কারণে গাছটি আস্তে আস্তে এক্সপ্যান্ড হয় বা মোটা হয়। এগুলো আসলে যেগুলো কথা বলেছি সেগুলোই বলা হচ্ছে। ফাইনালি যেটি বলা হচ্ছে, এপিক্যাল মেরিস্টেম এন্ড প্রাইমারি থিকেনিং মেরিস্টেম কজেস ইন। এখানে কিছু ছবি যদি আমরা দেখি, some pictures here you can see, this is the primary thickening meristem just beneath the cortex and apical meristem. This is the primary thickening meristem. এই প্রাইমারি থিকেনিং মেরিস্টেম ভিতরের দিকে কি তৈরি করে, ভাস্কুলার বান্ডেল তৈরি করে এবং এই যে গ্রাউন্ড টিস্যুগুলো দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ড টিস্যুগুলো তৈরি করে। এই যে এখানে গ্রাউন্ড টিস্যু, এই গ্রাউন্ড টিস্যুগুলো খুব বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এখানে যে ইন্টারসেলুলার স্পেস হয়, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এই সাইডে প্রসারিত হয়। প্রসারিত হলে তখন গাছটাকে আসলে ডায়ামিটারে বা গাঢ়তে
বৃদ্ধিপ্রাপ্ত করে। এখানে দেখতেছো যে জাইলেম ফ্লোয়েম তৈরি করছে, যেহেতু প্রোক্যাম্বিয়াম মেস্টান তৈরি হয়, জাইলেম এবং ফ্লোয়েম ওখানে তৈরি হয়। এবং এভাবে যদি আমরা একটি পাম গাছ দেখি বা তোমরা যদি নারকেল গাছ কখনো কাটা দেখবে যে এখানে অনেক ছোট ছোট লাল লাল স্ট্রাকচার দেখা যায়। এই যে এরকম অনেক গুটি 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 এখানে ফোটা ফোটা দেখা যাচ্ছে, এগুলো সব হলো ভাস্কুলার বান্ডেল, মানে প্রচুর পরিমাণে ভাস্কুলার বান্ডেল এখানে ডেভেলপ করে। এবং ভাস্কুলার বান্ডেল ডেভেলপ কারণেই গাছটা কিন্তু এত শক্ত হয়। তোমরা জানো যে ভাস্কুলার বান্ডেল যত বেশি থাকবে গাছ বা ওই প্লান্ট পার্টটা তত বেশি শক্ত হবে। তো তোমরা যদি কখনো গাছ কাটা থাকে তখন যদি দেখতে পাও, দেখবে যে প্রচুর পরিমাণে এরকম লাল ফোটা ফোটা দাগ রয়েছে, তার মানে প্রচুর পরিমাণে ভাস্কুলার বান্ডেল রয়েছে। এই কারণেই গাছটি এত শক্ত হয়। বিশেষ করে পাম ট্রি বা খেজুর গাছ, নারকেল গাছগুলো কেন এত শক্ত হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ভাস্কুলার বান্ডেল ফর্ম করে। দেখতেই পাচ্ছ এখানে দেখানো হচ্ছে। এই এখানে দেখতে ড্রাম অংশ তোমাদেরকে আমি যদি দেখো, এটা হলো পেরিডার্ম, কারণ এপিডার্মিসটা রাপচার্ড হয়ে ৩ ধরনের সেলের সমন্বয়ে এখানে পেরিডার্ম তৈরি হয়। আর বাকিটুকু অংশ হলো উড, যেটি বলা হয়েছে। তো এই হলো আসলে কেন সেকেন্ডারি গ্রোথ হয়, এটি প্রায় তোমাদের পরীক্ষায় থাকে। এবং সেকেন্ডারি গ্রোথ হলো ওয়ান টাইপ অফ অ্যানোমালিস। সেকেন্ডারি গ্রোথ এন্ড মনোকট প্লান্ট হলো ওয়ান টাইপ অফ অ্যানোমালিস সেকেন্ডারি গ্রোথ। তো যদি কখনো পরীক্ষায় থাকে যে লিস্ট দেওয়া হয় যে কি কি অ্যানোমালিস গ্রোথের একটি লিস্ট দাও এবং ব্রিফলি ডিসক্রাইবড সেকেন্ডারি গ্রোথ ইন মনোকট প্লান্টস, অথবা পাম সেকেন্ডারি গ্রোথ হয় বা বাম গাছ মোটা হয় কেন, এরকম যদি প্রশ্ন থাকে তখন তোমাদেরকে এভাবে এই উত্তরটা দিতে হবে। তারপরে প্রশ্ন যদি থাকে পরবর্তীতে তোমরা করতে পারো। আমরা এই স্লাইডটি শেষ। এরপরে আমার একটি, এটি পড়ানো হয়নি, এটি আসলে আগে পড়ানো উচিত ছিল, টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেম এটি বাকি আছে, খুব দ্রুত এটি শেষ করে তাহলে কি বেশি স্যার যে সময় নেব না। পাম মানে Tissue system, you know, there are three types of tissue systems present in plants: epidermal tissue system, ground or fundamental tissue system, and vascular tissue system. These three types of tissue from three different types of meristem: epidermal tissue system, protoderm, and ground meristem develops ground or fundamental tissue system, and procambium produces vascular tissue system. এটি আমি অনেকবার আগে বলেছি, তোমাদেরকে বারবার বলছি, এটি আসলে জানা আছে। তারপরে আমরা একটু দেখি ডার্মাল, গ্রাউন্ড টিস্যু এন্ড ভাস্কুলার টিস্যু। ডার্মাল মানে প্রোটোডার্মিস থেকে ডার্মাল টিস্যু তৈরি হয় বা এপিডার্মিস তৈরি হয়, গ্রাউন্ড মেরিস্টেম থেকে গ্রাউন্ড টিস্যু তৈরি হয়, এবং প্রোক্যাম্বিয়াম থেকে ভাস্কুলার টিস্যু তৈরি হয়। এগুলো খুব বেশি দেখানোর কিছু নাই। এপিডার্মাল টিস্যু সিস্টেম, এখানে এপিডার্মিস থাকে। আমরা জানি এপিডার্মিস is the outermost layer and it is a very very protective organ having normally single layer of cell. Epidermal cells may be round, oval, rectangular, polygonal or irregular in shape. Epidermis have wavy structure, একটু ঢেউ খেলানো স্ট্রাকচার থাকে। Functions of epidermis sometimes তোমাদের পরীক্ষায় থাকতে পারে। What are the functions of epidermis? Epidermis is the outermost layer, so mainly the function is to protect the plant body inside the plant body, inside থেকে প্রোটেক্ট করার জন্যই আসলে এপিডার্মিস তৈরি হয়। প্রাইমারি ফাংশন is protection of internal tissues against injury, excess heat, cold, attack of insect, pest, fungi, bacteria, etc. due to the presence of cuticle, wax, gum, hairs. এগুলো বিভিন্ন ধরনের এপিডার্মিসের মধ্যে সাবস্টান্সেস প্রেজেন্ট থাকে যেগুলো আসলে প্রোটেক্ট করে গাছ। এক্সেস ওয়াটার লস ফ্রম দ্য ইন্টারনাল টিস্যুস, এপিডার্মিসের মাধ্যমে এক্সেস ওয়াটার লস, যদি কখনো গাছের মধ্যে পানির ঘাটতি থাকে তখন গাছটা কি করে এপিডার্মিসের মাধ্যমে ওয়াটার লসটাকে প্রোটেক্ট করে। আর যদি এপিডার্মিস এক্সপোজ থাকে তাহলে সব সময় পানি আসলে ট্রান্সপিরেশনের মাধ্যমে বের হয়ে জন্য বেশি পরিমাণে পানির প্রয়োজন হবে, গাছটা একটা ইমব্যালেন্স কন্ডিশনে পড়ে যাবে। এপিডার্মাল প্রোডিউসেস কার্বোহাইড্রেট। সামটাইমস আমরা দেখি যে এপিডার্মাল টিস্যুর মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিল থাকার কারণে সেখানে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার তৈরি হতে পারে। এপিডার্মিস হেল্পস ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু দ্য স্টোমাটা, এবং স্টোমাটা কোথায় থাকে এপিডার্মিসের মধ্যে। এপিডার্মিসের একটি প্রধান কাজ হলো টু এক্সচেঞ্জ দ্য ডিফারেন্ট গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এন্ড ভেপার। স্টোমাটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। স্টোমাটা কনসিস্ট অফ টু গার্ড সেলস, দুইটা গার্ড সেলের সমন্বয়, এবং গার্ড সেলের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে স্টোমাটা কি হয়, খোলা হয় এবং বন্ধ হয়। স্টোমাটা হলো প্লুরাল, স্টোমা হলো সিঙ্গুলার। এই যে এটি দেখতে পাচ্ছ এপিডার্মাল সেল, এই এপিডার্মাল সেলের মধ্যে কি আছে, স্টোমাটা থাকে। তো এই স্টোমাটার মাধ্যমেই কি হয়,
গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন এবং ভ্যাপার বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড ভিতরের দিকে প্রবেশ করে। স্টোমাটার এটি হলো প্রধান ফাংশন। এটিও তোমরা দেখবে যে পরীক্ষার মধ্যে মাঝে মধ্যেই থাকে বা টিকার মধ্যে শর্ট নোট হিসেবে থাকে ট্রাইকমস। হোয়াট আর দ্য ট্রাইকমস এন্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ ট্রাইকমস এন্ড describe the different types of trichomes and what are their functions, এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো থাকতে পারে। তো কাকে বলা হয় আসলে ট্রাইকমস কারা, বা ট্রাইকমস এর অন্য নাম হলো এপিডার্মাল অ্যাপেন্ডেজেস। এপিডার্মিসের মধ্যে অনেকগুলো অ্যাপেন্ডেজেস থাকে, সেই অ্যাপেন্ডেজেস গুলোই হচ্ছে ট্রাইকগুলো। আসলে মেইন ফাংশন হলো প্রোটেকশন, বিভিন্ন ভাবে এরা প্রোটেকশন দিয়ে থাকে, সেজন্য এগুলোকে বলা হচ্ছে ট্রাইকমস। কি বলা হচ্ছে, when epidermis is unable to protect plant, and that time epidermis produces some hairy structure and gland-like structure which is known as epidermal appendages or ট্রাইকমস। বিভিন্ন ধরনের হেয়ার থাকে বা গ্ল্যান্ড লাইক হেয়ার থাকে, সেগুলোকেই বলা হচ্ছে ট্রাইকমস। বিভিন্ন ধরনের হেয়ার পাওয়া যায় গাছের মধ্যে, প্লান্টের মধ্যে বিশেষ করে স্টেমে বলো, রুটে বলো, বিভিন্ন ধরনের হেয়ার, দে কুড বি or there may be unicellular hair found in root, আমরা দেখেছি রুটের মধ্যে মাল্টিসেলুলার হেয়ারস, in stem compact hair, some hairs are very compact, some are sparse, some are branched hair, কিছু কিছু ক্ষেত্রে ব্রাঞ্চিং দেখা যায় হেয়ারের মধ্যে, পয়েন্টেড হেয়ার আছে, ট্রি টাইপ হেয়ার আছে, ফ্লেক্সিবল হয়েছে, বিভিন্ন ধরনের হেয়ার রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ এ সিঙ্গেল ইউনিসেলুলার হেয়ার, আমরা রুটের মধ্যে দেখেছি, পুরোটা মিলে হলো একটি সিঙ্গেল হেয়ার। এটি হলো এপিডার্মিস, এপিডার্মিসের মধ্যে এই হেয়ারটি থাকে, এটি হলো একটি ট্রাইকম, এটিরও কাজ আছে। তারপর হলো সিম্পল মাল্টিসেলুলার হেয়ার, সিম্পলের মধ্যে মাল্টিসেলুলার। আবার ব্রাঞ্চড হেয়ার, এই হেয়ারটি মাল্টিসেলুলার কিন্তু ব্রাঞ্চ রয়েছে, যত বেশি ব্রাঞ্চ থাকবে তত বেশি প্রোটেক্ট দিতে পারবে গাছটি, তত বেশি ওয়াটার লস কমায় দেবে। সিম্পল হেয়ারস এর মধ্যে তোমরা জানো যে আমরা গাছের মধ্যে বিভিন্ন ধরনের হেয়ার পাই, ছোট ছোট হেয়ার, বিশেষ করে কি করবি গোট প্লান্টের মধ্যে, যেমন লাউ কুমড়া গাছের মধ্যে যে হেয়ার গুলো দেখতে পাওয়া যায়, এগুলো সিম্পল হেয়ার এবং এগুলোর মধ্যে কোনো গ্ল্যান্ড থাকে না, খুবই কি বলা যায় ছোট ছোট হেয়ার থাকে। এখানে দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে ছোট ছোট সুঙের মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে, দিস আর হেয়ারস। এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা সম্ভবত কুমড়া হতে পারে। এখানে দেখবা যে ছোট ছোট একটি হেয়ার থাকে, এগুলো প্রোটেকশনের জন্য তাই এখানেও আমরা দেখতে পাচ্ছি। এটি যদি আরো মানে মাইক্রোস্কোপের মাধ্যমে এই হেয়ার গুলো দেখি, তাহলে এরকম স্ট্রাকচার দেখা যাবে যে বড় বড় এগুলো এটা দেখেই মনে হচ্ছে যে এটি একটা মাল্টিসেলুলার হেয়ারস। এগুলো কি করে আসলে অ্যানিমালস থেকে রক্ষা পাওয়ার জন্য, বিশেষ করে কিউকারবিট প্লান্ট যাতে অ্যানিমাল যাতে পছন্দ না করে, দেখবে অ্যানিমালরা কিন্তু ওই লাউয়ের পাতা খেতে চায় না, কারণই হলো হেয়ারের কারণে। মাল্টিসেলুলার হেয়ার যদি দেখো তোমরা, মাল্টিসেলুলার হেয়ার দ্যাট মিন্স মাল্টিপল সেলস আর প্রেজেন্ট হেয়ার। এখানে দেখতে পাচ্ছ, এটিকে যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউয়ে দেখি তাহলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এগুলো কতগুলো ভাগে বিভক্ত। এখানে দেখা যাচ্ছে যে এই সেলটা যদি দেখি 1 2 3 4, এখানে 4টি সেল রয়েছে, 4 সেলস আর প্রেজেন্ট হেয়ার। So these are the multiple hairs. Multiple hairs হলে একটু শক্ত বেশি হবে। গ্ল্যান্ডুলার হেয়ারস, কিছু কিছু হেয়ারের মধ্যে গ্ল্যান্ডুলার বিভিন্ন ধরনের টক্সিক কম্পাউন্ডস বা পয়জনাস কম্পাউন্ডস এই গ্ল্যান্ডের মধ্যে জমা রাখে। যখনই কোনো তাদের মধ্যে তাদেরকে অ্যাটাক করা হয়, তখন তারা কি করে, এই হেয়ার গুলোর মাধ্যমে সেই গ্ল্যান্ড থেকে যে পদার্থগুলো, সাবস্টেন্স গুলো থাকে, সেগুলো আসলে অন্যের দেহে, বিশেষ করে অ্যানিমালের দেহে বা মানুষের দেহে এগুলো নিশ্চিত করে দেয়, দিয়ে একটু আসলে জ্বালাতন সৃষ্টি করে দেয় বা নটোরিয়াস একটা যন্ত্রণা তৈরি করে। এগুলো আসলে তাদের জন্য কি বলা হয়, একটা হলো প্রোটেক্টিভ। দেখো যে এখানে দেখা যাচ্ছে যে একটু গ্ল্যান্ড রয়েছে, হেয়ার গুলোর মধ্যে গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন ধরনের স্টিকি অর্গান সাবস্টেন্স প্রেজেন্ট থাকে, যেমন টমেটোর মধ্যে দেখেছি, টোবাকো বা তামাকের মধ্যেও এই হেয়ার গুলো দেখা যায়। এগুলো হলো গ্ল্যান্ডুলার হেয়ারস, গ্ল্যান্ড থাকবে যে হেয়ার গুলোতে। মোস্ট ইম্পর্টেন্ট হেয়ার, এটা হলো স্টিঙ্গিং হেয়ারস। স্টিঙ্গিং মানে হুলের মতো হেয়ার থাকে, এটি শার্প পয়েন্ট, মাথাটা খুবই শার্প থাকে এবং নিচের দিকে গোড়াটা একটু মোটা থাকে এবং ইনজেকশনের মতো, অনেকটাই ইনজেকশনের মতো। তোমরা জানো এখানে বলা হচ্ছে বিচুতি পাতা, আমাদের এলাকার চুক্তা বলে, চোতরা বলে অনেক সময়। এই যে পাতাটা তোমরা জানো যে পাতাটা গায়ে লাগলে প্রচন্ড পরিমাণে জ্বালা মানে চুলকায় এবং জ্বলে। এটাতে কারণ এক ধরনের অ্যাসিড পয়জন থাকে এই হেয়ার গুলোর মধ্যে, যেটি সঙ্গে সঙ্গে স্কিনে যাওয়ার সাথে সাথে তারা এটা ইনজেক্ট করে দেয়, অ্যাসিড পয়জন ইনজেক্ট করে দেয়, যার কারণে ইনফ্লামেশন হয় মানে জ্বলে এবং পেইন হয়।
এই হেয়ার গুলোকে বলা হচ্ছে স্টিংিং হুলের মতো, অনেকটা খুবই শার্প এবং খুব দ্রুত এই হেয়ার গুলো শরীরে, বিশেষ করে অ্যানিমালস এবং হিউম্যানস শরীরে প্রবেশ করতে পারে। এটাকে বলা হচ্ছে স্টিংিং হেয়ারস। এগুলো আমরা জানি গ্রাউন্ড টিস্যু বা ফান্ডামেন্টাল টিস্যু, এগুলো পড়ানো হয়েছে যে কর্টেক্স থাকে, হাইপোডার্মিস, চ্যানেল কর্টেক্স, এন্ডোডার্মিস, এছাড়াও তারপরে থাকে পেরিসাইকেল, এরপরে পিঠ থাকে। এবং ভাস্কুলার টিস্যু আমরা জানি, এগুলো তেমন কিছু পড়ানোর দরকার নাই। জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম প্রেজেন্ট ইন ডাইকট প্লান্ট এন্ড মনোকট প্লান্ট। Xylem and phloem presents, but cambium is absent in monocot plant. এগুলো আমরা অলরেডি পড়ানো হয়ে গেছে। Phloem, two types of phloems we can protophlloem. The first form phloem is protophlloem and the later form phloem is meta মানে বড়, proto মানে আদি, মানে যেটি ছোট সেটি হলো protophlloem, মানে সবার আগে একটি, আর পরে যতগুলো protophlloem এর পরে যতগুলো phloem তৈরি হবে সেগুলোকে বলা হচ্ছে metaphlloem। তেমনি ভাবে xylem, two types of vessels present, protoxylem vessels and metaxylem vessels. The first form xylem is protoxylem vessel, and then the later xylem and the later vessels are known as metaxylem vessels. So the প্রথম যে ভেসেলটা কি বলতে পারবা কোন জায়গাতে ডিসকানেক্ট হয়ে গেছি, কোন স্লাইডটাতে? ভেসেল আর হচ্ছে প্রোটোজাইলাম আর মেটাজাইলাম। আচ্ছা, প্রোটোজাইলাম ভেসেল এন্ড মেটাজাইলাম ভেসেলের মধ্যে টেরি পাইনি। Okay, we can also see there are two types of vessels present in xylem, protoxylem vessel and metaxylem vessels. The first form xylem is protoxylem, which is consist of smaller cavities of vessel. প্রথম যে ভেসেলটা, আদি যেটি ভেসেল তৈরি হয় সেটিকে বলা হচ্ছে প্রোটোজাইলাম ভেসেল। এরপরে যতগুলো ভেসেল তৈরি হয় আস্তে আস্তে সাইজগুলো একটু বড় হয়ে যায়, সেই ভেসেলগুলোকে বলা হচ্ছে মেটাজাইলাম ভেসেল। They are bigger in size and bigger cavities are present in those vessels. There are two types of vessels, metaxylem vessels and protoxylem vessels. Metaxylem vessels are larger in size and formed later. Protoxylem vessels only one and formed first. This is it is important slide of today's class, and in my part very important summary of different types of tissues. Here the different three tissue systems, their types of cells present, where are they located, and their functions. স্যার নেটে আজকে স্যার প্রচুর সমস্যা। Connection. So maybe we are in the last slide, right? দেখি না। Yes, sir. So this is the last slide, and this is the summary of different types of cells. বলাই হচ্ছে যে dermal tissue system, the tissue system, three different tissue system. Dermal tissue system, what are the cells present in dermal tissue system? Flat living parenchyma in non-woody parts, flat dead parenchyma in woody parts. And where are they located? Outermost layers of the plant. Functions in roots, absorption and protection. Functions in stems, gas exchange and protection. Also the similar function is leaf, gas exchange and protection. Dermal tissue system এর ফাংশন গুলো এখানে দেখা যাচ্ছে। Then ground tissue system, what
what they look mostly parenchymatous tissue, usually some collenchyma and fewer sclerenchyma. খুবই কম পরিমাণে sclerenchyma এবং collenchyma দেখা যায়, কিন্তু mostly parenchymatous tissues. কোথায় থাকে? Between dermal and vascular in non-OD plant parts. Dermal tissue এবং vascular tissue মাঝখানে এই ground tissue systemটা থাকে. What are the functions of roots in ground tissue system? Support, they give support, mechanical support, and also not mechanical supports, few mechanical support, but mainly storage. Here also support and storage in case of stem, but in case of leaf, ground tissue system, mesophyll tissue টাই আসলে ground tissue system, সেটিকে photosynthesis এ সহায়তা করে. And finally, vascular tissue system, how they look like: elongated cells, dead xylem and living phloem, also parenchyma and sclerenchyma present. তোমরা জানো যে ভাস্কুলার টিস্যুতে কি কি থাকে? জাইলেম থাকে, ফ্লোয়েম থাকে, এবং ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম ফাইবার বলা হয় যেটাকে। ফ্লোয়েমের মধ্যে যে স্ক্লেরেনকাইমাটাস টিস্যু থাকে সেটাকে আসলে ফাইবার টিস্যু বলা হয়। টিউবস থ্রু আউট দ্য প্লান্ট, টিউব আকারে থাকে। Main function, transport and support. Similar function in root, stem and leaf. এটি একটি সামারি। এটি দেখলে তোমরা আসলে টিস্যু সম্পর্কে ধারণা পেতে পারবা। এরকম আমি যদি প্রশ্ন করি তাহলে এরকম প্রশ্ন দিব। এরকম একটি বিশেষ করে যদি ক্লাস টেস্ট হতো তাহলে হয়তো এরকম একটি টেবিল থাকতো। কারো ক্ষেত্রে এটা থাকতো, কারো ক্ষেত্রে কোনো সেটে এটা থাকতো, কোনো সেটে এটি থাকতো। প্যারাডিগ্রাম আমরা পড়িয়েছি অলরেডি। তো মোটামুটি আমার ক্লাস এই পর্যন্তই শেষ। I have finished my all parts. So if you have any questions, তোমরা আসলে প্রশ্ন করতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার যদি কোশ্চেন থাকে যে ব্রিফলি ডিসক্রাইব এপিডার্মাল টিস্যু সিস্টেম, তাহলে কি আমরা এপিডার্মিসের ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন আর এপিডার্মাল অ্যাপেন্ডেজের ব্যাপারে লিখবো? মানে এই তিনটা ব্যাখ্যা করব। Depends on how many marks are there. যদি 5 মার্কসের থাকে জি স্যার। তাহলে এক ধরনের প্রশ্ন হবে, যদি 2 মার্কস তাহলে ছোট করে লিখতে হবে, ঠিক আছে? যদি 5 মার্কসের থাকে তাহলে ট্রাইকম গুলো একটু ব্যাখ্যা করে লিখতে হবে। যদি 2 মার্কসের থাকে তাহলে বুঝবে যে না কিছুই না। এপিডার্মিস যদি থাকে, এপিডার্মিস তো সিম্পল, এটি এক লেয়ারের কোন ধরনের সেল দ্বারা গঠিত, এর ফাংশন কি, এবং এপিডার্মাল অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট থাকে, এতটুকুই। জি স্যার। আমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করলো কি স্যার যে পাম গাছের ফার্নিচার তৈরি করা যায় কিনা, যেহেতু অনেক মোটা হয় আর শক্ত। অবশ্যই তৈরি করা যাবে, তৈরি করা যাবে না কেন? করাত যদি না ভাঙে তাহলে তো তৈরি করাই যাবে। তবে তোমাদেরকে যেটি বলছিলাম যে আমরা এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল, মনে আছে কিনা? স্যাপুট এন্ড হার্টউড, মনে আছে? জি স্যার। আমরা কোন উডের ফার্নিচার তৈরি করি আসলে? হার্টউড। হার্ডউড। হ্যাঁ হ্যাঁ, ফার্নিচার যে তৈরি করা যায়, কেন নৌকা তৈরি করি না আমরা আম গাছের ট্রি দিয়ে? তোমরা কি দেখছো কিনা কেউ? তাল গাছ দিয়ে কিন্তু নৌকা তৈরি করা হয়। স্যার ডোঙা স্যার। স্যার ডিঙি নৌকা। ডোঙা। ডিঙি নৌকা তৈরি করা হয়, তৈরি করা যাবে, কিন্তু তৈরি করা যাবে, অবশ্যই তৈরি করা যাবে, বাট নট ইকোনমিক্যালি হবে, তাই না? তোমার যদি এখন তাল গাছ কত সিএফটি, 10 সিএফটি কিনতে যাও তাল গাছের কাঠ, আর তোমার যদি মেহগনি কাঠ কিনতে চাই বা কাঁঠাল কাঠ কিনতে চাই, কোনটি বেশি সহজপ্রাপ্য হবে এবং কোনটির দাম কম হবে বলো? কাঁঠাল স্যার। হ্যাঁ, কাঁঠাল গাছ বা মেহগনি গাছ, এগুলো অ্যাভেলেবিলিটি হাই, কিন্তু তাল গাছের কাঠ সহজে পাওয়া যাবে না। আর এটি আসলে আমরা যেভাবে মেহগনি গাছ বা ওই কি বলে ওটাকে, কাঁঠাল গাছ যেভাবে আমরা সুন্দর করে শেপে নিয়ে আসতে পারবো, এই গাছ, তাল গাছ বা নারকেল গাছ সেভাবে নিয়ে আসতে পারবো না। এগুলো হলো বেসিক চিন্তা আর কি। করা যাবে না তা না, করা যাবে, সবই করা যাবে। বেশি শক্ত হয়ে যাবে, ওজন বেশি হবে। এই গুড কোশ্চেন। স্যার প্রাইমারি থিকেনিং মেরিস্টেমটা কি একবারে ইয়াং স্টেজ থেকেই থাকে? না না, এটা পরে তৈরি হয়, পরবর্তীতে। এপিক্যাল মেরিস্টেম থেকে তারপরে এটি আস্তে আস্তে ডেভেলপ করে। জি স্যার। স্যার আচ্ছা, সুপারি গাছের কথা আমরা চিন্তা করি স্যার, সুপারি গাছের তো এই ক্যারেক্টারটা দেখা যায়। হ্যাঁ, সুপারি গাছ তো সেম, এটাও তো পালমি গ্রুপেরই। জি স্যার। তাহলে সুপারি গাছের তো স্যার এত হার্ড হয় না স্যার, উডটা যে তো হার্ড হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি তোমাকে এর আগে তোমাদেরকে আগেও বলছি যে এক এক গাছের নেচার এক এক রকমের। এটি খুব বেশি মোটাও হবে না, খুব বেশি মানে যে গাছ যে রকমের। হ্যাঁ, যদি তোমার পার্থক্যই না থাকলো তাহলে তো সব গাছ একই রকমই হতো। জেনেটিক্যালি কিছু কিছু গাছের মধ্যে
ডিফারেন্সিয়েশন থাকে। যেমন আমাদের মধ্যে দেখবা যে যাদের ফ্যামিলি মোটা তাদের সবাই কিন্তু না খাইলেও মোটা হয়, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে। তো এটি দেখছো কিনা, এটাও কিন্তু একটা জেনেটিক্যালি জি স্যার, অভিষেকের ফ্যামিলি। স্যার অনেক ফ্যামিলি আছে দেখবা যে না তাদের জেনেটিক্যালি ফ্যামিলিটা ফ্যাটি, যার কারণে যারাই ওই বাচ্চারা যখনই বড় হবে দেখা যাবে যে তারা ওই জেনেটিক একটা ইয়ে পাওয়া যায়। তো জি এরকম স্যার, গাছের মধ্যে এক এক গাছের এক এক রকম জেনেটিক্যাল গুণাগুণ থাকবে, তবে এটিও ওটার মধ্যেই পড়ছে, তবে এত মোটা হয় না, কিন্তু এটা কিন্তু বেশি লম্বা হবে। জি স্যার, আবার জি খাইলেও স্যার। স্যার মোটা হয় না স্যার অনেকে। হ্যাঁ না ওটাও আছে। স্যার আমার বাড়িতে তো সবাই মোটা স্যার, আমি জীবন স্যার। আর কয়েকটা দিন যাক, বিয়ে টিয়ে করো। Sir, exception is not example. অ্যানোমালিস। স্যার কমার্শিয়াল কর্কটা কি? বুঝিনি। কমার্শিয়াল কর্ক। কমার্শিয়াল কর্ক। কর্ক। জি স্যার। কমার্শিয়াল কর্ক তো এটা শুনিনি, কি বলতে চাচ্ছ? আমি কি বলেছিলাম এই শব্দটা? না স্যার, স্যার একটা শীটে দেখলাম পেরিডার্মের ফাংশনের মধ্যে এটা ছিল যে প্রোভাইডেড বাই কমার্শিয়াল কর্ক। ও কর্ক ক্যাম্বিয়াম বলতে যে কথাটা বলা হয়েছিল, কর্ক ক্যাম্বিয়াম ফেলোজেন বলা হচ্ছে যেটা, সেটির কথা হয়তো ওখানে বলা হয়েছে। দুই ধরনের ক্যাম্বিয়াম থাকে, তোমাদের বারবার বলছি, ভাস্কুলার বান্ডেলে যে ক্যাম্বিয়ামটা থাকে সেটির নাম হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম বা ভেসিকুলার ক্যাম্বিয়াম। আর পেরিডার্মে যে ক্যাম্বিয়ামটা থাকে বা এপিডার্মিসে যে ক্যাম্বিয়ামটা থাকে সেটিকে আমরা বলি কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন। ওটির কথা হয়তো বলা হয়েছে।